সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন 20-20-তে। সঙ্গে আছি আমি জান্নাতুল সুমন এবং আমাদের সঙ্গে আছে ক্রীড়া সাংবাদিক প্রান্ত। কেমন আছেন প্রান্ত? জি, আমি ভালো আছি এবং অপেক্ষা করছি তো ফাইনালের জন্য। বিশ্বকাপের দেখতে দেখতে কিন্তু 20টি দল থেকে 2টি দল তাদের ফাইনাল নিশ্চিত করেছে। কে হাসবে শেষ হাসি, এটাই কিন্তু আমরা দেখতে পারবো আগামীকাল রাতে। তো ওভারঅল যদি আমরা এই বিশ্বকাপের কথা বলি, 20টি দল অংশগ্রহণ করেছে এবং দুটি দল বিশ্বকাপে উঠেছে, বোঝা যাচ্ছে ওয়েল ডিজার্ভিং, অপরাজিত, এবং যে চ্যাম্পিয়ন হবে অপরাজিত চ্যাম্পিয়নই হবে। কিন্তু জি, নিঃসন্দেহে এই বিশ্বকাপের শুরু থেকে কিন্তু একটি বড় বাধা ছিল বৃষ্টি, এবং বৃষ্টির বাধায় কিন্তু ইন্ডিয়া ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাকি সবগুলো ম্যাচ কিন্তু তারা খুব ভালোভাবেই জিতেছে, এবং পাকিস্তানের সাথে তাদের যে বড় ম্যাচ ছিল সেখানে তারা ক্লোজ ম্যাচ ছিল এবং খুব কম রানের ম্যাচ ছিল। এরপরেও কিন্তু তারা নার্ভ ধরে রেখে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের যে চাপ সেটি ধরে রেখে কিন্তু তারা ম্যাচটি জিতে নিয়েছে। এবং সাউথ আফ্রিকার কথাও বলতে হয় যে তারা যে চোকার্স তাদের অপবাদ ছিল, সেই চোকার্স অপবাদটি তারা অবশেষে ঘুচাতে পেরেছে, যে অ্যাটলিস্ট তারা ফাইনালে খেলছে কোনো একটি টুর্নামেন্টে, বিশ্বকাপের কোনো টুর্নামেন্টে। আপনি যেটা বলছিলেন, এবারে বিশ্বকাপে স্পেশালি সাউথ আফ্রিকা তাদের 7বারের রেকর্ড ভেঙেছে, এবারের মতো 8মবারের মতো ফাইনালে উঠেছে প্রথমবারের মতো, এবং প্রথমবারের মতো সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া কিন্তু বিশ্বকাপের মুখোমুখি হচ্ছে। আরেকটি কথা বলতে চাচ্ছি, ইন্ডিয়ার কথা যদি আমরা বলি, আইপিএলে কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে প্লেয়ারদের পেছনে তারা কিন্তু আইপিএল হওয়ার পরে 2008 সালে আইপিএল হওয়ার পর এখন পর্যন্ত বিশ্বকাপ টি20 বিশ্বকাপ জিততে পারেনি। তাদের কিন্তু ক্যালকুলেশনে যে বিশ্বকাপটায় যতই আইপিএল খেলি, যত যাই করি, বিশ্বকাপ জেতার থেকে বড় কিছু কিন্তু না। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় ওভারঅল তাদের টি20তে যে ইনভেস্টমেন্টটা সেটা কি রাইট ওয়েতে যাচ্ছে কি না? দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবচেয়ে বড় কথা যে যেহেতু তারা রেজাল্ট এখনও পায়নি, সেক্ষেত্রে এটি কিন্তু বলতে হয় যে টি20 যে তাদের যে রোডম্যাপ সেটি হয়তো বা রাইট ওয়েতে যাচ্ছে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ক্রিকেট কিন্তু এখন শুধুমাত্র যে মাঠের খেলায় সীমাবদ্ধ বিষয়টি একদমই এমন নয়। এখন ক্রিকেট কিন্তু বাণিজ্যিকীকরণের যে বিষয়টি সেটি অনেক বেশি দেখা যাচ্ছে, এবং যার কারণে এবার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশ্বকাপের যে প্রাইজ মানি সেটিও কিন্তু অনেক বাড়িয়েছে, অলমোস্ট গত বিশ্বকাপ থেকে দ্বিগুণ বাড়িয়েছে আইসিসি। এবং এইবার যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু আইপিএলের সমপরিমাণ অর্থ কিন্তু তারা পাবে, শুধুমাত্র চ্যাম্পিয়ন মানি হিসেবে। এছাড়াও আমরা যদি দেখি যে প্রত্যেকটি ম্যাচ জেতার জন্য আলাদা করে প্রায় 37 লাখ টাকা করে কিন্তু টিমগুলো পাচ্ছে। সো এই ক্ষেত্রে টাকার অঙ্ক একটি বড় বিষয় অবশ্যই। অ্যান্ড আইপিএল থেকে ইন্ডিয়ার কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আসছে, এবং আলটিমেটলি হয়তো বা তারা ক্লিক করতে পারেনি, এবং এর ইতোমধ্যে তারা ফাইনালও খেলেছে। গত বিশ্বকাপে তারা খুব ভালো ফাইনালিস্ট কন্টেন্ডার ছিল, কিন্তু জস বাটলার কিন্তু ওয়ান হ্যান্ডেডলি তাদেরকে গুড়িয়ে দিয়েছে ইন্ডিয়াকে। অবশেষে তারা কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে আবার সেমিফাইনালে খেলে তারা কিন্তু অবশেষে ফাইনাল খেলছে। তো সেক্ষেত্রে এটি অবশ্যই বড় একটি সুযোগ যে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপের মতো কোনো মঞ্চে, হোক সেটি টি20 বা হোক ওয়ানডে, তারা ফাইনাল যেহেতু খেলছে তাদের জন্য নার্ভ ধরে রাখাটাও কঠিন হবে। অ্যান্ড ইন্ডিয়া কিন্তু এই মঞ্চে খেলার জন্য খুব প্রস্তুত বলা যায়, এবং তারা ইউজ টু এই বিষয়টিতে, যে তারা যেহেতু এই নকআউট স্টেজে অনেকবারই খেলেছে। আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সাউথ আফ্রিকা থ্রু আউট দ্য টুর্নামেন্ট যদি বলি কিন্তু একতরফাভাবে খুব কম ম্যাচই জিতেছে, যেখানে ইন্ডিয়া কিন্তু ম্যাক্সিমাম ম্যাচই একতরফাভাবে জিতেছে। সেক্ষেত্রে তারা 7টি ম্যাচ উইন করে এসেছে এবং সাউথ আফ্রিকা 8টি ম্যাচ উইন করে এসেছে। সেক্ষেত্রে আপনি যদি গত ওডিআই বিশ্বকাপেও দেখেন, ইন্ডিয়া কিন্তু একতরফাভাবে জেতার পরে বড় ম্যাচে কিন্তু একটা প্রেশার ছিল, তারা কলাপস করে যায় এবং সেখান থেকে ব্যাক করতে পারেনি। সেক্ষেত্রে এরকম কোনো পসিবিলিটি থাকবে কিনা? নিঃসন্দেহে এখানে দুটি দলেরই কিন্তু কলাপস করার সুযোগ রয়েছে, কারণ এর আগে যদি আমরা সাউথ আফ্রিকার প্রিভিয়াস রেকর্ড দেখি সেক্ষেত্রে তারা কিন্তু বরাবরই সেমিফাইনালে কলাপস করতো, অ্যান্ড ইন্ডিয়া কিন্তু রিসেন্টলি ফাইনালে কলাপস করেছে। তো সেই ক্ষেত্রে বেলা শেষে সেকেন্ড ইনিংসে যারা নার্ভ ধরে রাখতে পারবে সেক্ষেত্রে তারাই অবশ্যই চ্যাম্পিয়ন হবে। আমরা এবার একটু ক্রিকেট বাণিজ্যের কথা বলি। আমরা কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট নিয়ে বলছিলাম, ক্রিকেটের ভেতরের কথা, ক্রিকেটের বাণিজ্যের কথা বলি। আইসিসি কতটা সফল, প্রথমে আমি বলি ইউএসএতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা চালু করা এবং ইউএসএকে উদ্বুদ্ধ করা, এবং তারা কিন্তু অলরেডি সুপার 8-এ উঠেছে, যেটা ওদের জনগণের কাছে অনেক বেশি ভালো লাগার জায়গা, বা যে ক্রিকেটটাকে তারা আরও জনপ্রিয় করার যে চেষ্টাটা, সেক্ষেত্রে কিছুটা হলেও অবশ্যই সফল। কিন্তু আমরা যে প্রাইস মানি থেকে শুরু করে বিজনেসে, যে স্পোর্টসের বিজনেস একটা বড় ম্যাটার করে, হয়তো বা আমরা যদি এখান থেকে
টাকা আইসিসি আয় না করতে পারে, তারা এত বড় টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে এত বেশি ইন্টারেস্ট থাকবে না, স্পেশালি যখন 20টা দল নিয়ে করছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বাণিজ্যিকরণের দিকটা বলি, তাহলে আপনার কাছে কি মনে হয় এবার আইসিসি কতটা সফল? জি অবশ্যই, দেখুন এবার কিন্তু আইসিসি অনেক বেশি ইনভেস্ট করছে, এবং আমরা যদি দেখতে চাই যে 20টি দল যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু মিনিমাম একটি অর্থ নিয়ে তারা ঘরে ফিরতে পারছে, এবং যে দলগুলো এখন পর্যন্ত কোনো ম্যাচ জিতেনি বা গ্রুপ পর্ব থেকে বাদ গেছে কোনো ম্যাচ জিতে, তারাও কিন্তু অ্যারাউন্ড 2,65,00,000 টাকা করে নিয়ে তারা ফিরতে পারছে। আমরা যদি এখানে দেখি যে কানাডা কিন্তু ম্যাচ জিতেছে জন্য তারা 3 কোটিরও বেশি টাকা নিয়ে ঘরে ফিরেছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে উগান্ডাকে যদি দেখি, উগান্ডা বা নামিবিয়া, কানাডা তারা কিন্তু রাইজিং টিম, যদিও আরেকটি দল ছিল পাপুয়া নিউ গিনি, তারা যদিও ম্যাচ জিততে পারেনি, কিন্তু উগান্ডা বা নামিবিয়া, পাপুয়া নিউ গিনি বা নেপাল যে টিমগুলো আছে তাদের ক্রিকেটীয় যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলোর উন্নতির জন্য কিন্তু এই অর্থটি অবশ্যই অনেক গুরুত্ব বহন করবে, যে তারা তাদের ডোমেস্টিক ক্রিকেট হোক বা ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার হোক সেখানে সেগুলো উন্নয়নের জন্য তারা কিন্তু কাজে লাগাতে পারবে। অ্যান্ড দেখুন 20টি দলে কিন্তু তারা মিনিমাম একটি অ্যামাউন্ট নিয়ে ঘরে ফিরতে পেরেছে, আর এক্ষেত্রে সুযোগ ছিল যে প্রত্যেক ম্যাচ জেতাই কিন্তু আইসিসি থেকে টাকা দেওয়া হয়েছে, অ্যারাউন্ড $31,154 করে ছিল প্রত্যেক ম্যাচ উইনিং মানি। তো সেক্ষেত্রে আয়ারল্যান্ডের কপালটা একটু খারাপ বলতে হয়, কারণ আয়ারল্যান্ড কিন্তু দেখা গিয়েছে যে আমরা যদি 2007 বা 11 বিশ্বকাপ ধরি বা এর পরবর্তীতে তারা বড় টিমগুলোকে হারিয়েছে, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মতো তাদের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এই বিশ্বকাপে কিন্তু তাদের খালি হাতে ঘরে ফিরতে হয়েছে। এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে নবম থেকে 12তম যে দলগুলো ছিল এখানে কিন্তু আমরা বেশ কিছু বড় নাম দেখতে পাচ্ছি। অবশ্যই দেখুন, যেহেতু পাকিস্তান কিন্তু 3.5 কোটি টাকারও বেশি জিতেছে, কারণ তারা কিন্তু মিনিমাম যে অ্যামাউন্ট ছিল 2,64,00,000 টাকা, এর সাথে তাদের যোগ হয়েছে তারা যে 2টি ম্যাচ জিতেছিল সেটি। আর এরপরে নিউজিল্যান্ডেরও একই বিষয় দেখা যায়। স্কটল্যান্ড কিন্তু এখানে শ্রীলঙ্কার উপরে যে স্কটল্যান্ড থাকবে এটি কিছুটা অবাক করা বিষয় সবার কাছে, কারণ শ্রীলঙ্কার আসলে ম্যাচ বাংলাদেশের কাছে হেরে গেছে এবং তারা পরবর্তীতে কোয়ালিফাই করতে পারেনি। এটি স্কটল্যান্ডের নামটি খুব, আমরা যদি দেখতে পাই যে স্কটল্যান্ডের নামটি খুব, আমরা যদি দেখি যে ধরেই নিতে পারি যে এখান থেকে তার সুপার এইটে উঠতে পারবে না, সেক্ষেত্রে বাকি 3টি নাম কিন্তু একটু দুঃখজনকই বলা যায়। আরেকটা সবার আগ্রহের জায়গা কিন্তু থেকে যে বাংলাদেশ কত টাকা এইবারের বিশ্বকাপ থেকে আর্ন করলো, যদিও তারা 3টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ হেরেছে, সুপার এইটে উঠেছে। আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ কত মানে ফাইনান্সিয়ালি কতটুকু এই টুর্নামেন্ট থেকে আর্ন করেছে সেটি যদি আমরা এবার দেখি, এখান থেকে বাংলাদেশ কিন্তু বেশ ভালো পরিমাণ অ্যামাউন্ট নিয়ে ফিরতে পেরেছে, বলা যায় যে প্রায় 5.5 কোটি টাকার বেশি নিয়ে ফিরেছে। এবং যদিও তারা সুপার এইট থেকে বাদ গেছে, বাংলাদেশে কিন্তু সুযোগ ছিল। সবচেয়ে বাংলাদেশের কথা যদি স্পেসিফিক্যালি বলি, সেই ক্ষেত্রে বাংলাদেশের একটা আফসোসের জায়গা থাকবে যে যদি সেমিফাইনাল তারা কোয়ালিফাই করতে পারতো তাহলে কিন্তু আরও প্রায় 9 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে যোগ হতো। সেক্ষেত্রে এই অ্যামাউন্টটি হতো প্রায় 14.5 বা 15 কোটি টাকার মতো। আর ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে বড় যে বিষয়, যে স্বাগতিক 2 দেশের নাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা সুপার এইট থেকে বাদ পড়েছে। যদিও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে শুরু করেছিল তাদের সবাই ধরে নিয়েছিল হয়তোবা ওই গ্রুপ থেকে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ খেলবে, কিন্তু আলটিমেটলি তারা ওই যে দক্ষিণ আফ্রিকার সাথে তাদের যে নার্ভটা এটি কিন্তু ধরে রাখতে পারেনি, তারা কিন্তু কলাপস করেছে এবং হেরেছে। আর বাংলাদেশ এবং বাংলাদেশের উপরে আসলে ছিল অস্ট্রেলিয়ারও ভাগ্য, যে বাংলাদেশ যদি জিতে যেত, সমীকরণ যখন মিলাতে পারেনি তখন যদি বাংলাদেশ জিতেও যেত তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা দেখতে পেতাম আফগানিস্তানের জায়গায়। সো নিঃসন্দেহে অস্ট্রেলিয়াও অবশ্যই যে কিছুটা আফসোস করবে যে মানে বাংলাদেশ যদি জিতে যেত তাহলে তাদের ব্যাংক ব্যালেন্স কিছুটা ভারী হতো। এবার যদি আমরা ফাইনালে যারা জিতছে তারা কত টাকা পায় এবং পাচ্ছে, এবং সেমিফাইনাল থেকে শুরু করে রানার্স আপ, চ্যাম্পিয়ন মানি সব কিছু মিলে যদি আমরা এই অঙ্কটা দেখি, দেখুন ফাইনালে কিন্তু যা চ্যাম্পিয়ন যে হবে সাউথ আফ্রিকা বা ভারত, তার ফাইনালিস্ট কিন্তু 30 কোটি টাকার মতো পাবে, এবং রানার্স আপ যারা হবে তারা কিন্তু 15 কোটি টাকা পাবে। আমি যদি ভুল না হয় এটি মনে হয় আইপিএলেও সেম পরিমাণে অর্থই দেওয়া হয়ে থাকে। যে এবার বিষয়টিকে সমান করা হয়েছে, আগে কিন্তু এত পরিমাণ ছিল না, আইপিএলের চেয়ে বেশ কম পেত বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম। তবে সবচেয়ে বেশি লাভজনক বলতে হয় কিন্তু যে আফগানিস্তানকে, তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে, এবং এটিকে কিন্তু সবাই বলছিল আফগান রূপকথার সাথে তুলনা করছিল বা বলছিল যে তাদের স্বপ্নযাত্রা, এই স্বপ্নযাত্রায় কিন্তু তারা 11 কোটি টাকারও বেশি
অর্থ নিয়ে ঘরে ফিরছে, এটি কিন্তু আফগানিস্তানের জন্য অনেক পজিটিভ একটি সাইড। কারণ আমরা জানি যে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ এবং তারা কিন্তু ঘরের মাঠে তাদের ইনফ্রাস্ট্রাকচারের যে উন্নয়ন সেটি কিন্তু ধীরে ধীরে হচ্ছে। এরপরেও কিন্তু আফগানিস্তান তাদের ঘরের মাঠে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারছে না। তারা ভারতে তাদের হোম গ্রাউন্ডে খেলছে। ভারত দুটি স্টেডিয়াম দিয়েছে তাদেরকে হোম গ্রাউন্ড হিসেবে ইউজ করার জন্য, এছাড়াও দুবাই বা অন্যান্য জায়গায় খেলতে হচ্ছে। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় যে আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু তাদের ঘরেও থাকতে পারে না খুব বেশি, অর্থাৎ তার দেশের মাটিতে কিন্তু থাকতে পারে না। তাদের প্র্যাকটিসের জন্য হোক বা বিভিন্ন লিগে খেলার পারপাসে হোক, তারা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সো সেই ক্ষেত্রে আফগানিস্তানের যদি এই যে অর্থ নিয়ে তারা ফিরছে, এটির সাথে অবশ্যই যেহেতু এখানে তারা জিতেছে, বিশ্বকাপে ভালো করেছে, স্পন্সররাও কিন্তু তাদের দিকে অবশ্যই ঝুঁকবে। সেই ক্ষেত্রে আফগানিস্তান টিমের উপরে যে ইনভেস্টমেন্টটি আসবে তারা কিন্তু পরবর্তীতে ক্রিকেটে বিনিয়োগ করতে পারবে। এবং আফগানিস্তানে আমরা যদি দেখি যে প্রতিভার কিন্তু অভাব নেই, প্রচুর প্রতিভাবান প্লেয়ার রয়েছে। আমরা রশিদ খান, নবী তাদেরকে দেখলেই বুঝতে পারি যে এখানে প্রতিভার অভাব নেই। তো সেক্ষেত্রে আসলে তাদের জন্য, তাদের ভবিষ্যৎ ক্রিকেটের উন্নতির জন্য অবশ্যই এই অর্থটি যথেষ্ট কাজে দিবে। প্রান্ত, আমি আবারও আপনার কাছে ফিরে আসবো, তার আগে যাবো একটু ছোট্ট বিরতিতে। দর্শক যারা এতক্ষণ শুনছিলেন সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতি পরে। ফিরে এলাম আবারও বিরতির পরে। আমরা শুনছিলাম ক্রিকেট বাণিজ্যের কথা, সব কিছু মিলে। তো আমরা যদি এবার ক্রিকেট বোর্ডের অর্থায়নের দিক থেকে দেখি, বা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কারা বেস্ট, কাদের ব্যাংকে কত টাকা রয়েছে, সেটা কিন্তু সবার একটা ইন্টারেস্টের জায়গা থেকে যায়। সেক্ষেত্রে আমরা যদি দেখি এখন পর্যন্ত এই ক্রিকেট ওয়ার্ল্ডে কারা বেশি ধনী দলগুলোর মধ্যে পড়ে। দেখুন, এইটি কিন্তু নিঃসন্দেহে এখানে ভারতের অবস্থান সবচেয়ে উপরে থাকবে এবং অনেক বেশি মার্জিনে উপরে থাকবে। ভারতের কিন্তু 2.25 বিলিয়ন ডলার তাদের বর্তমান বাজার মূল্য, যেটি প্রায় বাংলাদেশি টাকায় 20,000 কোটি টাকা। এবং তারপরে কিন্তু অস্ট্রেলিয়া রয়েছে। এবং আমরা কিন্তু এখানে একটি মজার বিষয় আছে যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড এবং 6 নম্বরে থাকার বোর্ডের কিন্তু মধ্যে দুটি দেশের কিন্তু ফাইনাল খেলা হচ্ছে। এবং আরও মাঝখানে কিন্তু দক্ষিণ আফ্রিকার উপরে কিন্তু অবস্থান বাংলাদেশের। এবং বাংলাদেশের অবস্থান কিন্তু দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশ ভালো বলতে হয়। যদিও আমরা যদি রেজাল্টের দিকে যাই বা ক্রিকেটীয় সংস্কৃতি দিক থেকে আমরা কিছুটা হয়তো বা এগিয়ে থাকবো, কারণ বাংলাদেশে আসলে বর্ণবাদ ইস্যু বা এই টাইপ সিরিয়াস ইস্যুগুলো নেই। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু রেজাল্টের দিক থেকে সাউথ আফ্রিকার অনেক পেছনে আছি। এবং আমরা যদি বড় ক্রিকেটীয় বড় নাম দেখতে চাই বা লিজেন্ডারি প্লেয়ার দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকা অনেক এগিয়ে থাকবে, যদিও ব্যাংক ব্যালেন্সের দিকে আমরা এগিয়ে থাকবো। ব্যাংক ব্যালেন্সটা যদি আপনি দেখেন যে ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ খুব কাছাকাছি, এমন না যে অনেক বেশি ডিফারেন্স এখানে। কিন্তু আরেকটা ব্যাপার আমি বলতে চাই, এত আমরা ইনভেস্টমেন্টের কথা বলি বা এত হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স থাকার পরেও আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার যে ব্যাপারগুলো, মাঠ থেকে শুরু করে ড্রেসিং রুম থেকে শুরু করে প্লেয়ারদের ডেভেলপমেন্টের যে ব্যবস্থাগুলো, এগুলো কি এখন পর্যন্ত আমাদের সঠিকভাবে হচ্ছে কিনা? দেখুন, বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় যে অভিযোগের জায়গা থাকে সেটি উইকেট। এটি ক্রিকেটাররা যখন বড় টুর্নামেন্ট খেলতে যান তখন কিন্তু তারা সবসময় উইকেট নিয়ে তাদের অভিযোগটি থাকে। এবং যদি আমরা দেখি যে বাংলাদেশের অধিকাংশ খেলা কিন্তু ঢাকা কেন্দ্রিক হয় বা মিরপুর কেন্দ্রিক হয়, এবং মিরপুরের উইকেট কিন্তু আমরা জানি যে মিস্ট্রিয়াস উইকেট বা উইকেটের বাউন্স বা সেগুলো খুব বেশি ভালো না। সেক্ষেত্রে ঢাকার বাইরের উইকেটে কিন্তু আসলে দেখুন ক্লাব ক্রিকেটেও ক্লাবগুলো কিন্তু বাইরে গিয়ে খেলতে চায় না খুব বেশি। সো এখানে আসলে সবারই দায় রয়েছে, যেমন দায় প্লেয়ারদের রয়েছে, অবশ্যই বোর্ডেরও রয়েছে। কিন্তু আসলে দেখুন, দায়বদ্ধতার জায়গা থেকে প্লেয়ারদেরকে তো নিজেদের যে পারফরমেন্স সেটি তো সবচেয়ে ঠিকঠাক মতো দিতে হবে। আফগানিস্তানের সাথে যদি বাংলাদেশের তুলনায় যান, বাংলাদেশের তুলনায় আফগানিস্তান কিন্তু কিছুই না। তাদের দেশে তারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করতে পারছেন না, কিন্তু তারা কিন্তু রেজাল্টে আনছেন। এবং তারা খুব বেশি দিন হয়নি, গত দশকেও তারা 5ম ডিভিশনে ছিলেন এবং তারা এই 1 দশক পেরোতেই তারা সেমিফাইনাল খেলেছে বিশ্বকাপের। এটি কিন্তু অনেক বড় একটি লাভ। সেখানে বাংলাদেশ কিন্তু প্রায় 2.5 যুগ হয়ে যাচ্ছে, 2.5 দশক হয়ে যাচ্ছে যে তারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে। তো সেই ক্ষেত্রে আসলে খেলোয়াড়দের দায় আসলে কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। আরেকটা জিনিস বলতে চাই, আপনি যদি দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে আরও যারা বাংলাদেশে পরে ব্যাংক ব্যালেন্স দিক থেকে রয়েছে, তাদের থেকেও বাংলাদেশ কিন্তু ক্রিকেট হিস্ট্রি কিন্তু এতদিনের না। আমরা প্রপার ক্রিকেট হয়তো বা 20 থেকে 30 বছর থেকে খেলছি। সেই ক্ষেত্রে কিন্তু বোর্ডে যারা কাজ করছে তাদের একটা কূটনৈতিক বা যাই বলি না কেন, সেক্ষেত্রে তারা অবশ্যই সাকসেসফুল, এটা সবসময় আমি বলতে চাই। কিন্তু তারপরেও হচ্ছে এই মানিটা আমরা কীভাবে কাজে লাগাচ্ছি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। জি, নিঃসন্দেহে। আসলে দেখুন, এরপরেও বাংলাদেশে কিন্তু যথেষ্ট তারা ট্রাই করছে এবং প্লেয়ারদেরকে
ফার্স্ট ক্লাস সুবিধা দেওয়া বা সব কিছুই কিন্তু তারা প্রোভাইড করছে। কিন্তু আসলে দেখুন মানে বাংলাদেশে কিন্তু স্পন্সর খুব বেশি নেই। আমরা যদি ন্যাশনাল টিমেরও দেখি, ন্যাশনাল টিমের জার্সি স্পন্সর কিন্তু অনেক দিন ধরেই নেই। এরকম স্পন্সরগুলো কিন্তু ধীরে ধীরে পেছনে ফিরে যাচ্ছে। এটি আসলে আপনি শুধু কূটনীতি দিয়ে কিন্তু সব কিছু কাভার করতে পারবেন না। আপনি যখন পারফর্ম না করবেন, আপনি যদি মাঠে পারফর্ম করতে না পারেন, আপনি কিন্তু এই যে এখন বাংলাদেশ 5 নম্বরে রয়েছে, মাঠে পারফর্ম না করতে পারলে এখান থেকে 5 থেকে 10 বা এর উপরে চলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। আর দেখুন ভারতের যে $2.25 বিলিয়ন যে তাদের নেটওয়ার্থ, এটি কিন্তু একদিনে হয়নি এবং এর পেছনে অবশ্যই তাদের প্লেয়ারদের যে ভালো পারফরমেন্স এটি ছিল। তারা 2003 সালে বিশ্বকাপ ফাইনাল খেলেছে, যদিও তার পরবর্তীতে 2007 সালে ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়েছিল, কিন্তু তাদের যে ক্রিকেটীয় যে গ্রোথটি এরপরের ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা আবার কামব্যাক করেছে এবং বিশ্বকাপ জিতেছে। তার পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে, যদিও তারা টি-20 ওয়ার্ল্ড কাপে 2007 অর্থাৎ প্রথম বিশ্বকাপ ছাড়া খুব বেশি কিছু করতে পারেনি। এবং এরপরে তাদের যে নেটওয়ার্থ এটির পিছনে কিন্তু আইপিএলের একটি বড় অবদান রয়েছে নিঃসন্দেহে। এবং এই মুহূর্তে কিন্তু পুরো বিশ্বের যে ক্রিকেট বাজার, এই ক্রিকেট বাজারের কিন্তু প্রায় 78% ভারতীয়দের দখলে। অ্যান্ড এই বিশ্বকাপে যদি ইন্ডিয়া জিতে যায়, অবশ্যই তাদের এই যে ক্রিকেটীয় যে বাজার, এটি আরও বেশি, মানে স্পন্সর যারা আছে তারা কিন্তু ভারতের পেছনে আরও বেশি করে ছুটবে। এবং দেখুন ভারতের একটি লিগ যেটি আইপিএলের কিন্তু ইতোমধ্যেই 2027 সাল পর্যন্ত যে স্পন্সরশিপ সেটি কিন্তু বিক্রি হয়ে গেছে প্রায় 68,000 কোটি টাকায়। তো আসলে আপনাকে মাঠে পারফর্ম করতে হবে। আপনি যদি মাঠে আউটপুট দিতে না পারেন অ্যাজ এ প্লেয়ার, আপনার পেছনে কিন্তু স্পন্সর আসবে না। এবং সেম গোস ফর অন্য টিমগুলো। যদি আপনি দেখেন যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদের কিন্তু মাঠের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। হয়তোবা অস্ট্রেলিয়া এবার সুপার 8 থেকে বাদ পড়েছে, এটি আসলে শুধুমাত্র যে তারা মাঠে খুব বেশি খারাপ খেলেছে বিষয়টা এমন না। তাদের একটি দিন খারাপ গিয়েছে আফগানিস্তানের বিপক্ষে এবং এটি তাদের ব্যাকফায়ার করেছে। তো সেক্ষেত্রে আসলে দেখুন বেলা শেষে বাংলাদেশকেও যদি এই অবস্থান ধরে রাখতে হয় বা এর চেয়ে উপরে যেতে হয়, অবশ্যই মাঠে পারফর্ম করতে হবে। মাঠে পারফর্ম করার বিকল্প নেই। হ্যাঁ, আমরা আশা করি বাংলাদেশ টিম আমাদের জন্য আরও ভালো পারফরমেন্স করবে এবং আমরা ফাইনান্সিয়ালি বাংলাদেশ টিমকে আরও উপরের অবস্থানে দেখব। ধন্যবাদ পান্থ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দর্শকরা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।